আপনি তিস্তার পানি চুক্তি সফল হয় নাই, হয়রাস আপনি তিস্তা প্রকল্প নিয়ে এখন কিন্তু কাজ করতে চেষ্টা করছেন, যেখানে পানি চুক্তি আপনার সফল হয় নাই, যেখানে পানির ন্যায্য হিস্যা আপনি নিশ্চিত করতে পারেন নাই, সেখানে আপনি এই জায়গা থেকে জাম করে আপনি এখন কি করছেন, যাচ্ছেন তিস্তা প্রকল্প করার জন্য, যেখানে ভারতও অর্থনৈতিকভাবে সাহায্য করতে চায়, চায়নাও সাহায্য করতে চায়। কারণ বাংলাদেশ বন্ধু হয়েছে এই কারণেই যে বাংলাদেশকে এখন ভারত হারাতে চায় না, এবং বাংলাদেশকে যেমন হারাতে চায় না ভারত, ঠিক একইভাবে ভারতের উপরে এত বেশি নির্ভরশীল বাংলাদেশ হয়েছে যে পরিপ্রেক্ষিতে আপনি 2008-এর পর থেকে দেখবেন কয়েকটি জাতীয় নির্বাচন, এটি নির্ভরশীলতার মধ্য দিয়ে এই রাষ্ট্র গণতন্ত্রহীনতায় একটি সরকারে নিপতিত হয়েছে। ট্রান্স এশিয়ান যে হাইওয়ে, সেখানে হতে পারে থাইল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে ভুটান, হতে পারে মায়ানমার, হতে পারে আপনার শ্রীলঙ্কা, মানে এই সমস্ত রিজনের সাথে আপনি রিলেশনশিপে কেন নয়, কেন শুধুমাত্র ভারতের উপরে আমি এতটা ডিপেন্ড? সালে ভারত বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, কোনো সন্দেহ নেই, এটি দিবালোকের মতো সত্য। এই সম্পর্কটি তখন যে জায়গায় দাঁড়িয়েছিল, আজকে যদি 2024-এ এসে আপনি দেখেন, তাহলে এই সম্পর্কের কতটা পতন ঘটেছে এবং কতটা আপনার ডোমিনেন্স চলে আসছে, সেটি আপনাকে আমি একটা একটা পয়েন্ট ধরে ধরে আমি আপনাকে উল্লেখ করে দেখাবো। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বলা হয়েছে যে আপনার ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, অর্থাৎ কারোর সাথেই শত্রুতা, সকলের সাথে বন্ধুত্ব। আপনি দেখেন এখানে সেটি হচ্ছে যে এখানে 1 নাম্বার যে কথাটা বলা হচ্ছে, যেটি রিপন সাহেব বলেছেন, যে রেলওয়ে অর্থাৎ গেদে দিয়ে চুয়াডাঙ্গা হয়ে আপনার যাবে হচ্ছে নীলফামারী। ওকে, অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং এই অনুন্নত দেশগুলোতে আপনি দেখবেন যে অনেকগুলো রিজিওনাল এবং সাব রিজিওনাল কিছু অর্গানাইজেশন ছিল। নাম্বার 1, বাংলাদেশে একটি সার্ক, যেটি আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এই সার্কটি উনি উত্থাপন করেছিলেন। তার মানে এই আন্তঃরাষ্ট্রীয় অর্থাৎ সাব রিজিওনাল অর্গানাইজেশনের মধ্যে যাতে বাণিজ্য, অর্থনীতি, কারিগরি, শিক্ষা, সংস্কৃতি সবগুলো জায়গাতে একটা, সেখানে যেন ওপেন এবং ফ্রি এক ধরনের রিলেশনশিপ তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই সার্কটা কিন্তু কখনোই শক্তিশালী হয় নাই। এবং কেন হয় নাই সেটি আমরা সবাই জানি, যে এখানে এই সাউথ এশিয়ার রিজনের ভিতরে ভারত একটি বৃহৎ রাষ্ট্র, যে কারণে ভারত এই সম্পর্কটা একটা স্বাভাবিক পর্যায়ে এটি সামনের দিকে এগিয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু তারা মানে কৌশলগতভাবেই তারা এই জিনিসটি স্থায়ী মানে কোনোভাবে কার্যকর করতে দেয় নাই। এরপরে আপনি কি করছেন, বিমস্টেকে আসছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উনি হয়তো 8 এবং 11 তারিখে চীনের সফরে যাবেন, বিমস্টেকের সদস্য হওয়ার জন্য চীনের হয়তো সমর্থন আদায় করবেন। আমি এই প্রসঙ্গটি পরে আসছি। আমার প্রথম প্রশ্ন, আপনি যে কথাটা বললেন পানির ক্ষেত্রে যে চুক্তি, যেটা মমতা ব্যানার্জির কথা উল্লেখ করেছেন, এর আগেও মমতা ব্যানার্জির কারণে তিস্তার যে পানি চুক্তি সেটি কিন্তু সফল হয় নাই। আপনি তিস্তার পানি চুক্তি সফল হয় নাই, হয়রাস আপনি তিস্তা প্রকল্প নিয়ে এখন কিন্তু কাজ করতে চেষ্টা করছেন, যেখানে পানি চুক্তি আপনার সফল হয় নাই, যেখানে পানির ন্যায্য হিস্যা আপনি নিশ্চিত করতে পারেন নাই, সেখানে আপনি এই জায়গা থেকে জাম করে আপনি এখন কি করছেন, যাচ্ছেন তিস্তা প্রকল্প করার জন্য, যেখানে ভারতও অর্থনৈতিকভাবে সাহায্য করতে চায়, চায়নাও সাহায্য করতে চায়। জিনিসটা কত ইন্টারেস্টিং আপনি দেখেন। এবং মজার ব্যাপার হচ্ছে গঙ্গা চুক্তি, যেটা যেটা 1977 সালে একটি গ্যারান্টি ক্লজ ছিল, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন এই গঙ্গা চুক্তি উনি করেছিলেন, এবং এই গঙ্গা চুক্তির ইস্যুটা জাতিসংঘে সাধারণ পরিষদে উত্থাপন করেছিলেন, বিশ্ব দরবারে সমর্থন আদায় করে এবং সমর্থন পেয়েছিলেন। তারপরও কিন্তু আপনি লক্ষ্য করবেন, তারপরও যে স্বাভাবিক যে হিস্যা 35,500 কিউসেক পানি, সেটা শুষ্ক অথবা বর্ষা মৌসুম হোক, সেটা কিন্তু ভারত আপনাকে দেয় নাই। সুতরাং সেই জায়গাতে আপনি যে চুক্তিগুলো নিয়ে এত আশাবাদী হচ্ছেন, আপনি চুক্তিগুলো নিয়ে যে এত আড়ম্বর করে আপনি কথাগুলো বলছেন, ফুলঝুরি করছেন, কিন্তু বাস্তবতা কোন জায়গায় সেই জায়গাতে আমি একটু আসি। দেখেন, এখন ন্যারেটিভ তৈরি করা হয় নতুন করে। ন্যারেটিভটা কি? ভারত হচ্ছে উজান, বাংলাদেশ ভাটি, তার মানে উজানে পানি না থাকলে ভাটিতে আমি পানি দিব কিভাবে? এটা একটা নতুন ন্যারেটিভ। ওখানে পানি না থাকলে আমি দিতে পারবো না, কিন্তু পানি থাকলেও আপনি দেন নাই, তার মানে এটা একটা নতুন ন্যারেটিভ। যেটি আমার একটা মৌলিক প্রশ্ন, ভারতের সাথে যে আপনার পানি চুক্তি হয়েছে, গঙ্গা পানি চুক্তি, সে ব্যাপারে এই প্রশ্নটির উত্তর নিশ্চয়ই রিপন সাহেব দিবেন। নাম্বার 2, আপনি দেখেন যোগাযোগ ব্যবস্থা, যেটি ওনারা বলছেন ট্রান্সমিশন, ট্রান্সশিপমেন্ট। আমি যেটা জানি, আমি যেটা বুঝি, সেটা হচ্ছে রিলেশনশিপটা শুধু ভারতের সাথে কেন, আপনি সাউথ এশিয়া রিজনে এবং সাউথ ইস্ট এশিয়া রিজনে, অর্থাৎ সাউথ, এখানে বলা হয় যে ট্রান্স এশিয়ান যে হাইওয়ে, সেখানে হতে পারে থাইল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে ভুটান, হতে পারে মায়ানমার,
হতে পারে আপনার শ্রীলঙ্কা, মানে এই সমস্ত রিজনের সাথে আপনি রিলেশনশিপে কেন নয়, কেন শুধুমাত্র ভারতের উপরে আমি এতটা ডিপেন্ড করছি? কারণ ভারত প্রতিবেশী রাষ্ট্র এবং ভারত যে বিষয়গুলো সমঝোতা স্বাক্ষর করেছে এটা অ্যাবসলিউটলি ভারতের ইন্টারেস্ট অতপ্রতভাবে জড়িত, এবং সেখানে বাংলাদেশের স্বার্থ কোন জায়গাতে ক্ষুণ্ণ হচ্ছে সেই জায়গাতে আমি পরে আসছি। নাম্বার 3 আপনি দেখেন, 3 নম্বর যে প্রশ্ন আমার, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত যে সাগর ডকট্রিন, আপনারা লক্ষ্য করবেন এই যে আমাদের যে বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গলে কিন্তু প্রথম যে কথাটি সেটি হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন, অর্থাৎ এই বে অফ বেঙ্গলের যে কোনো রাষ্ট্র এখানে কিন্তু আসতে পারে, যে কোনো রাষ্ট্র এখানে তার মানে আপনার কি বলে যে ইনভেস্ট করতে পারে এবং সেখানে প্রযুক্তি ব্যবহার করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যে জিনিসটি দেখা হচ্ছে সেটি হচ্ছে এই ডকট্রিন অফ মানে কি বলা যায় আপনার যে বে অফ বেঙ্গল, সেখানে ভারত কিন্তু জিম্মাদার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ভারত এখন শুধুমাত্র ইন্ডিয়া বলে না, কিন্তু ভারত বলে ভারত ওই যে পূর্বের যে ভারতবর্ষ এখন তারা সব প্যাস আপ করে তারা মনে করেন যে বঙ্গোপসাগরটা তাদেরই একটা অংশ। লক্ষ্য করবেন। নাম্বার 4 নাম্বার কোশ্চিন আমার, সেটি হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের আসলে মূল লক্ষ্যটা কি? অর্থাৎ ট্রেড ক্রিয়েশন। আপনি বাণিজ্য নতুন নতুন ক্রিয়েশন তৈরি করবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা ভারত এবং চায়না থেকে আমরা কিন্তু আমদানি করি, কিন্তু আমরা সেখানে রপ্তানি করি কোথায়? ইউরোপ এবং আমেরিকাতে। তো সুতরাং আপনি শুধুমাত্র এক পেশে ভাবে এই সমঝোতা স্বাক্ষরগুলোর বেনিফিশিয়ারি হবে ভারত, বাংলাদেশ এই জায়গা থেকে কোনো বেনিফিট পাবে না। এখানে উনি বলছেন যে এই কথাগুলো রাজনৈতিক ময়দান থেকে আসছে। আমি রাজনৈতিক ময়দান থেকে কথা বলছি না, আমি একজন সাংবিধানিক নাগরিক হিসেবে আমার এই মৌলিক প্রশ্নগুলো আমার কিন্তু মনে জাগ্রত হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি চাই। এবং এখানে রাজনীতির কথা উনি বলবেন, আমি মনে করি যে একটি রাজনৈতিক দল যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের স্বার্থ নিয়ে কথা বলে, সেটিকে আপনারা এই যে রাজনৈতিক ভাবে সবসময় বলার প্রেক্ষিতে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এই উড়িয়ে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটাই হচ্ছে আপনাদের এক ধরনের মানে সত্যর অপলাপ করা। আরেকটি জিনিস আপনি দেখবেন, সেটি হচ্ছে 5 নাম্বার, আপনি রিলেশনশিপ করছেন, খুব ভালো কথা, প্রতিবেশী রাষ্ট্র, খুবই ভালো কথা। তাহলে আপনি এই যে বর্ডার লাইনের যে রিলেশনশিপ, অর্থাৎ প্রতিবেশীর সাথে যদি প্রতিবেশী সুলভ আচরণটা আপনি না পান, আপনি বর্ডার লাইনে যদি আপনি দেখেন যে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে খুন করা হচ্ছে এবং প্রতিনিয়ত আপনি দেখবেন যে একটি বৈরী এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে। আমি একটু পেছনে ফিরে যাই। 1971 সালের যে মহান স্বাধীনতা যুদ্ধ, সেখানে গণতন্ত্র, অধিকার এবং সুপ্রতিবেশী সুলভ আচরণ, এটা কিন্তু ভারতের কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশা করেছে। এক, ভারত দাবি করে যে ভারত হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় একটি সূতিকাগার, গণতান্ত্রিক একটি রাষ্ট্র। তাহলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের চর্চা যেখানে হয়, সেই রাষ্ট্রের প্রতিবেশী একটি রাষ্ট্র, সেখানে যদি গণতান্ত্রিক চর্চা না হয়, সেখানে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন না ঘটে, সেখানে যদি সেই দেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে তার যে রাষ্ট্র পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি না হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বৃহৎ একটি রাষ্ট্র এই প্রত্যাশার সাথে উনি কিভাবে মিল খুঁজে পান? আমি তো কোনো মিল খুঁজে পাই না। অর্থাৎ প্রতিনিয়ত আপনি দেখবেন যে গণতন্ত্র অধিকারকে হরণ করার ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে জড়িত, এবং অধিকার, বাংলাদেশের মানুষের যে অধিকার, এই অধিকার আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যে অধিকার বঞ্চিত সেই জায়গাতে ভারত জড়িত, এবং সুপ্রতিবেশী সুলভ আচরণ, সেই আচরণের বৈরী আচরণ কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটা ক্ষুব্ধ। যেটি উনি উল্লেখ করেছেন, আমি একমত যে বাংলাদেশের সাথে ভারতের অনেক মানুষের আত্মীয়তা আছে, সেটা হচ্ছে ভিন্ন একটা প্রেক্ষাপট। অর্থাৎ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক আর ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট। আমি এখানে উল্লেখ করতে চাই যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, আপনি লক্ষ্য করবেন এই 10টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, এটি কিন্তু যে সরকার ক্ষমতায় আছে ওই সরকারের সাথে হলে কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক। সুতরাং এর যে ভবিষ্যৎ কনসিকুয়েন্স, সেটি কি? ভবিষ্যতে কিন্তু এই নিরাপত্তা একটা মারাত্মক হুমকির মুখে বাংলাদেশ পড়বে। কেন? এবং তখন আপনি কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়া সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন না। যেহেতু আপনি বেরোতে পারবেন না, এটি একটি স্থায়ী সংকটে পড়বে, স্থায়ী একটা নিরাপত্তাহীনতায় পড়বে। আমি আরেকটি কথা উল্লেখ করি, আপনি দেখেন 2008 সাল 111 সরকারের সময় নির্বাচনের পরে আপনি দেখবেন যে সুজাতা সিং বাংলাদেশে এসেছে, এরশাদের সাথে তার একটা আলাপ হয়েছে, এবং এরশাদের সাথে কি আলাপ হয়েছে সেটি পরবর্তীতে আমরা দৃশ্যপটে দেখেছি। এবং প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি, তার যে জীবনী, তার যে বই, রাষ্ট্রপতি থাকার পর যে বইটি লিখেছে, সেখানে কিন্তু উনি বাংলাদেশের সাথে ভারতের রিলেশনশিপটা উল্লেখ করেছেন। সুতরাং এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট তাদের মুখ থেকে এসেছে, এবং আমাদের বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত যারা রাজনীতিবিদ, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের রিলেশনশিপটার কথা কিন্তু পাবলিকলি বলেছেন, মিডিয়াতে বলেছেন। এই কারণে কিন্তু কোন রাজনৈতিক দলের মানে আশঙ্কার থেকে নয়, একজন নাগরিক হিসেবে আমি শঙ্কিত যে চুক্তিগুলো, এবং আপনি এই চুক্তির
আলটিমেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ, যেটা কিন্তু রিপন সাহেব কোন কোন জায়গায় আমরা বেনিফিশিয়ারি হতে পারি এটা উল্লেখ করে নাই। উনি কিন্তু রাজনৈতিক ভাবে একটা দল এটির বিপক্ষ অবস্থান করছেন, সেটিকে কিন্তু বেশি হাইলাইট করার চেষ্টা করছেন। আমি সবশেষ যে কথাটি বলতে চাই, দেখুন ভারতের আস্থা অর্জন, এই ভারতের আস্থা অর্জন করার প্রেক্ষিতে আমি তো মনে করি যে বর্তমান সরকার এত আস্থা অর্জন করেছেন, কারণ ভারতের চতুর্পাশে আপনি যদি দেখেন এই সাউথ এশিয়ান রিজনে, আপনি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, কোন কোন রাষ্ট্রই ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের মতো এই পর্যায়ে নাই। কেন? কারণ নিশ্চয়ই তারা একটা সময় বুঝতে পেরেছে যে ভারত কখনোই তার নিজের রাষ্ট্রের যে অবয়ব, তার যে স্বাধীনতার সার্বভৌম, যে অস্তিত্ব, যে বিদ্যমান যে বিষয়টি, সেটি কিন্তু ভারত খুব বেশি ছাড় দেয় নাই। বাংলাদেশ একমাত্র বন্ধু হয়েছে ভারতের। কি কারণে? কারণ বাংলাদেশ বন্ধু হয়েছে এই কারণেই যে বাংলাদেশকে এখন ভারত হারাতে চায় না, এবং বাংলাদেশকে যেমন হারাতে চায় না ভারত, ঠিক একইভাবে ভারতের উপরে এত বেশি নির্ভরশীল বাংলাদেশ হয়েছে, যে পরিপ্রেক্ষিতে আপনি 2008-এর পর থেকে দেখবেন কয়েকটি জাতীয় নির্বাচন, এটি নির্ভরশীলতার মধ্য দিয়ে এই রাষ্ট্র গণতন্ত্রহীনতায় একটি সরকারে নিপতিত হচ্ছে।